বঙ্গকথা চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বিধু মাস্টারের বিপদ। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দিব্যেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প। রাত 10:05। গায়ের দিকে এমন সময়কে মাঝরাত বলেই ধরা হয়। সকলেই এতক্ষণে যে যার ঘরে দৌড় দিয়ে ঘুমাচ্ছে, অথচ বিধু বাবুর চোখে ঘুমের লেশমাত্র নেই। শীতের কনকনে ঠান্ডার রাতটা গোটা শালডাঙ্গা গ্রামকে চারিদিক থেকে গ্রাস করে রেখেছে। খোলা জানলার দিকে স্যাঁতস্যাঁতে শীতল হাওয়া প্রবেশ করে বারবার বিধুবাবুর শরীরকে ছুঁয়ে যাচ্ছে। তিনি ধীরে ধীরে নিজের ঘরের দরজার কাছে এসে মুখ বাড়িয়ে কাজের লোককে ডাক দিলেন। হরিপদ, আরে ও হরিপদ, একবার এদিকে আয় তো। হরিপদ তখন দাওয়ার পাশের ছোট ঘরটায় চটাই পেতে শোবার তোড়জোড় করছিল। বিধুবাবুর জন্য এমনিতেই রাতের খাবার খেতে আজ বেশ দেরি হয়ে গেছে, তাই এখন ঘুমানোর সময় বিধুবাবুর ডাক শুনে মনে মনে সে বেজায় চটে গেল। তবুও সে মনির ভাব চেপে রেখে সে তড়িঘড়ি উঠে বিধুবাবুর ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বলল, বাবু ডাকতেছিলেন? শরীর আবার খারাপ করতেছে নাকি? না না, সেসব না, তুই এক কাজ কর। বাবু বলেন। উনুনটা জ্বালিয়ে দে তো তাড়াতাড়ি। হরিপদ চোখ গোল গোল করে অবাক হয়ে জিজ্ঞেস করল, উনুন এত রাত্রিরে? হ্যাঁ, দরকার আছে। আগে বাবু। বলেই হরিপদ মাথা নুয়ে চলে গেল। বিধুবাবু খাঁটির উপর ধপ করে বসে পড়লেন। তার কপালে চিন্তার রেখা বিরাজ করছে। তার সঙ্গে ক্রমাগত যা যা হয়ে চলছে তা কোনো সাধারণ বিষয় নয়। এর একটা বিহিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই মানুষটা শান্তি পাচ্ছে না। রাত ক্রমেই বাড়ছে। হরিপদ উঠোনে উনুন জ্বালাতে ব্যস্ত। ঝিঝি পোকার একটানা ডাকের সঙ্গে দূর থেকে ভেসে আসছে কুকুরের হাহাকার। আকাশে আর চাঁদ নেই, বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। বিধুবাবুর ঘরের ভেতরে হ্যারিকেনের আলোটা টিম টিম করে জ্বলছে। সেই আলোতেই টেবিলের উপর রাখা সিংহাসনটার দিকে বিধুবাবুর চোখ পড়ল। সেখানে কাঠের দেবী মূর্তিটা এখনো শুকনো ফুল আর চন্দনে সেজে বসে আছে। তিনি ধীরে ধীরে উঠে মূর্তিটার কাছে গেলেন। এই মূর্তিটাই সকালে ভেঙে ফেলেছিলেন তিনি, অথচ এখন সেটা একেবারে অক্ষত অবস্থায় সিংহাসনে বিরাজ করছে। এই ঘটনার ব্যাখ্যা বিধুবাবু অনেক চেয়েও করতে পারেনি। মূর্তিটার আরও একটু কাছে এগোতেই তিনি দেখলেন মূর্তির চোখের জায়গায় অন্ধকার গর্ত দুটো যেন এক মুহূর্তের জন্য লালচে ঝলক দিয়ে উঠল। বিধুবাবু চমকে দুপা পিছিয়ে গেলেন। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে বললেন, কেন যে এই মূর্তিটা ঘরে এনেছিলাম কে জানে। এখন যতক্ষণ না একে ধ্বংস করব ততক্ষণ আমার শান্তি নেই। ঠিক সেই সময় ঘরের বাইরে থেকে হরিপদর গলা ভেসে এলো, বাবু উনুন জ্বলি গেছে। হঠাৎ হরিপদর কণ্ঠস্বর শুনে বিধুবাবু চমকে দরজার দিকে তাকালেন। তারপর নিজেকে সামনে নিয়ে গলা উঁচিয়ে বললেন, ঠিক আছে, তুই ঘরে যা, দরকার হলে আবার ডাকবো তোকে। হরিপদ বিধুবাবুর ব্যাপারখানা কিছুই আন্দাজ করতে পারল না, তবে এতটুকু বুঝতে পারল আজ হয়তো রাতে তারা আর ঠিকমতো ঘুম হবে না। অগত্যা হরিপদ মাথা নেড়ে যে আগে বলে নীরবে সরে পড়ল। হরিপদ চলে যেতেই বিধুবাবু আর দেরি করল না। টেবিলের উপর থেকে কাঠের মূর্তিটা দু হাতে তুলে নিলেন। আশ্চর্য, মূর্তিটা তো এত ভারী ছিল না, তাহলে হঠাৎ মূর্তিটা এত ভারী ভারী লাগছে কেন? বুকের ভিতরের অস্বস্তিটা আরও ঘনীভূত হয়ে এলো। তবু বিধুবাবু দাঁতে দাঁত চেপে মূর্তিটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। বাইরে উঠোনে উনুন জ্বলছে। বিধুবাবু উনুনের সামনে এসে এক মুহূর্তের জন্য মূর্তিটার দিকে তাকালেন। তারপর শক্ত করে চোখ বুজে মূর্তিটাকে উনুনের মধ্যে ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে উঠল কাঠের মূর্তিটা।
সেই দৃশ্য দেখে বিধুবাবুর চোখে ক্ষণিকের জন্য খুশির ঝলক ফুটে উঠল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। শেষ পর্যন্ত তাহলে কাজটা হলো। কাঠের দেবী মূর্তিটা ধ্বংস করা গেল। উনুনের আগুনের মধ্যে মূর্তির গরম ধীরে ধীরে ভেঙে পড়ছে। কাঠ ফেটে ফেটে পড়ছে, কালচে ধোঁয়া উঠছে, আর একটু একটু করে সব ছাই হয়ে যাচ্ছে। নিশ্চিত হয়ে বিধুবাবু এবারে হরিপদকে ডাক দিলেন। হরিপদ রে, উনুনটা একটু পরে নিভিয়ে দিস, আমি এবারে ঘুমোতে গেলাম। বিধুবাবু নিজের ঘরের দিকে ফিরে গেলেন। এখন তিনি নিজের বিছানায় শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাবেন। মানসিকভাবে অলৌকিক ও অপ্রাকৃতিক অত্যাচারের হাত থেকে তিনি অবশেষে মুক্তি পেয়েছেন। নিজের ঘরে প্রবেশ করে তিনি দেখলেন টেবিলের উপরে রাখা হ্যারিকেনটা নিভে গেছে। তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে দেশলাইটা বার করলেন। একটা কাঠি ঘষে আগুন জ্বালিয়ে সেই আলোতেই হ্যারিকেনের সলতে ধরলেন তিনি। আলো জ্বলে উঠল, আর সেই আলোয় বিধুবাবু যা দেখলেন তাতে ধর্মর করে তিনি কয়েক পা পিছিয়ে গেলেন। টেবিলের উপর রাখা সিংহাসনটা তো শূন্য থাকার কথা, কারণ এই সিংহাসন থেকে কাঠের মূর্তিটা তুলে নিয়ে তিনি নিজেই আগুনে ছাই করে এসেছে এই একটু আগে। অথচ এখন সেই সিংহাসনের উপরে বসে আছে সেই মূর্তিটা। বিধুবাবুর হাত পা ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরটা ধক করে উঠল। আর এক মুহূর্ত দেরি না করে তিনি ঘর ছেড়ে পালাতে গেলেন। কিন্তু ঠিক তখনই তার মুখের উপর দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। বিধুবাবু থমকে গেলেন। হ্যারিকেনের হলদে আলোতে তিনি দেখলেন দরজার ঠিক ওপরে মাকড়সার মতো দেওয়ালে সেটে বসে আছে একটা ভয়ঙ্কর নারী মূর্তি। চোখ দুটো জল জল করছে, মুখ বিকৃত। সেই মূর্তি বিধুবাবুর দিকে তাকিয়ে অদ্ভুত ভয়াল কণ্ঠে বললেন, কিরে, আমায় পুড়িয়ে দিয়ে ভাবলি আমার হাত থেকে নিস্তার পাবি? তোর এত বড় সাহস, তুই আমায় ধ্বংস করতে চাস? আমার হাত থেকে তুই জীবনেও মুক্তি পাবি না, জীবনেও না। বিধুবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। বিস্ফোরিত চোখে তিনি কেবল তাকিয়ে রইলেন সেই ভয়ঙ্কর অবয়বটার দিকে। পর মুহূর্তে মূর্তিটা দেওয়াল থেকে লাফ দিয়ে নিচে নামল। নিজের পাতলা সরু ঠোঁট ফাঁক করে লকলকে জিভ বের করে অদ্ভুতভাবে হাসল সেটা। তারপর চার হাত পায়ে ভর করে প্রবল চিৎকার করে তেড়ে এলো বিধুবাবুর দিকে। তারপর রাতের নিস্তব্ধতাকে ভেদ করে ভেসে এলো বিধুবাবুর বীভৎস আর্ত চিৎকার। শালঘাটা গ্রামের স্কুলের ভিতরের সময়টা সেই সময় একদম নিস্তব্ধ হয়ে আসে। ছুটির ঘন্টা একটু আগেই পড়েছে। ছাত্রছাত্রীদের কোলাহল ধীরে ধীরে স্কুলের বাইরে মিলিয়ে যাচ্ছে। লাইব্রেরির ঘরটাও আজ ফাঁকা। অন্যদিন এই সময় গ্রামের এক দুজন শিক্ষক বা শিক্ষিকা এখানে দেখা যায়, কিন্তু আজ আর কেউ নেই। এই নীরবতার মধ্যেই লাইব্রেরিতে প্রবেশ করছেন সংস্কৃত শিক্ষক বিধুবাবু, অর্থাৎ বিধান ঘোষাল। তিনি সবে সবে এই স্কুলে এসে পড়ানো শুরু করেছেন। তার প্রয়োজনীয় বই এখানে কিছু নেই বললেই চলে। তাও তিনি তাকের পর তাক ঘেঁটে নিজের প্রয়োজনের কয়েকটা বই খুঁজে চলেছেন। লাইব্রেরির এক কোণে কাঠের জানলাটা বহুদিনের পুরনো, একটা পাল্লা ভাঙা। সেই ফাঁক দিয়েই শীতের ঠান্ডা হাওয়া অবিরাম ঢুকে পড়ছে লাইব্রেরির ভেতরে। আজ ঠান্ডাটা বেশ কড়া। দেওয়ালে ঝোলানো সেই আদ্যিকালের ঘড়িটা টিকটিক শব্দ তুলে লাইব্রেরির নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। ভাঙা জানলাটার দিয়ে স্কুলের মাঠটা চোখে পড়ছে। সেখানে শীতের রোদ গায়ে মেখে কয়েকজন বাচ্চা এখনো খেলায় মত্ত। তাদের হাসি আর চিৎকার দূর থেকে আবছা আবছা ভেসে আসছে। বিধুবাবু নিজের দরকারি কয়েকটা বই বেছে নিয়ে ব্যাগে ভরে নিলেন। কাজ শেষ করে সবে তিনি বাইরে বেরোতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তার পেছন দিক থেকে হঠাৎ খট করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ ভেসে এলো। বিধুবাবু থমকে দাঁড়ালেন। কানের পাশ দিয়ে একটা হালকা শিরশিরে হাওয়া বয়ে গেল তার। অজানা এক কারণে মুহূর্তের মধ্যেই তার মেরুদণ্ড বেয়ে অদ্ভুত এক শীতল স্রোত নেমে গেল। ধীরে ধীরে তিনি পিছনে ফিরে তাকালেন। দেখলেন
একটি বই তাক থেকে লাইব্রেরির মেঝেতে পড়ে আছে। দূর থেকেই বোঝা যাচ্ছিল বইটা আর 5টা বইয়ের মতো নয়, তার মলাটে একটা অদ্ভুত ব্যাপার আছে। দেখতে বই কম, দেখে মনে হচ্ছিল কাঠের তৈরি কোনো বাক্স। বিধুবাবু ধীরে ধীরে এগিয়ে গেলেন, নিচু হয়ে ঝুঁকে বইটা ভালো করে দেখলেন। মলাটির উপর অদ্ভুত এক মেয়ের চিত্র খোদাই করা আছে। অচেনা সেই নারী মূর্তির মুখের দিকে তাকিয়ে তার মনে হালকা একটা অস্বস্তি জেগে উঠল। তিনি বইটা হাতে তুলে নিয়ে চারপাশে একবার দেখলেন। লাইব্রেরি তখন নিস্তব্ধ, তবে সাবধানে ভারী মলাটটা খুললেন। খুলতেই তার চোখে পড়ল বইয়ের ভিতরে বেশ কয়েকটি পাতা খোদাই করে আছে, আর সেই খোদাইয়ের মাঝখানে রয়েছে একটা কাঠের তৈরি নারী মূর্তি, ঠিক যেমনটি মলাটে আঁকা ছিল। বিধুবাবু মূর্তিটা আলতো করে টেনে বার করলেন। মূর্তিটার দৈর্ঘ্য খুব একটা বড় নয়, কিন্তু একটু দেখলেই বোঝা যায় এটা সাধারণ কোনো কাঠের কাজ নয়, গাঢ় বাদামি রঙের কাঠ। তবে রংটা যেন সময়ের সঙ্গে সঙ্গে ভেতর থেকে কালচে হয়ে গেছে। কাঠের গায়ে কোথাও পালিশের চিহ্ন নেই। মূর্তিটা এতটাই খসখসে যে আঙুলে ছুলেই মনে হয় সেটা কাঠ নয়, কোনো চামড়া দিয়ে করা। নারী মূর্তিটির শরীর এমনভাবে খোদাই করা যেন তাতে হাড় মাংসের লেশ মাত্র নেই। বুকের হাড় আর পাঁজরগুলো স্পষ্ট হয়ে উঠেছে। 2 হাত শরীরের পাশে অস্বাভাবিকভাবে নিচে নামানো, এতটাই নামানো যে তার 2 হাতে 10টি লম্বা আর সরু আঙুলগুলি মাটিতে ছুঁয়ে আছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো নারী মূর্তির মুখটা। চোখের কোটর সম্পূর্ণ ফাঁকা ও ঘন অন্ধকার। ঠোঁট নেই বলেই চলে, কেবল একটা পাতলা কাঁটা দাগ, যা হাসি না কান্না কিছুই স্পষ্ট ভালোভাবে বোঝা যায় না। মূর্তিটা এতটাই অস্বাভাবিক যে তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে বুকের ভেতরে অস্বস্তি জমে ওঠে। মনে হয় এটা কোনো নিষ্প্রাণ মূর্তি নয়। এবারে বিধুবাবুর চোখ পড়ল মূর্তিটার পেছনে গোপনে রাখা একটা ছোট্ট বই। এতক্ষণ তা বিধুবাবুর নজরে পড়েনি। তিনি আলতো করে বইটি তুলে নিয়ে দেখলেন। পাতার উপর স্পষ্ট সংস্কৃত লিপিতে লেখা আছে একটি নাম, দেবী লোচন চণ্ডী। এই নামের কোনো দেবীর কথা বিধুবাবু আগে কখনো শোনেননি। তবে তিনি অত্যন্ত ধার্মিক মানুষ। সকাল সন্ধ্যা নিয়ম করে তিনি ভগবানের আরাধনা করেন। এরকম অপ্রত্যাশিতভাবে তার জীবনে এই নাম না জানা দেবীর আগমনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। মনে মনে তিনি এই ঘটনাকে কোনো বিশেষ ইশারা ভেবে নিলেন। তাড়াতাড়ি 5-6 বার নিজের মাথার মূর্তিটা ঠেকিয়ে নিলেন। জয়মা জয়মা বলতে বলতে চারপাশে একবার তাকিয়ে নিলেন। তিনি মূর্তিটা আর সেই দেবীর নাম লেখা ছোট্ট বইটাকে আবার আগের মতোই বড় ভারী মলাটের বাঁধানো বইটিতে যত্ন করে রেখে দিলেন। তারপর বইটা নিয়ে নিজের ব্যাগে ভরে লাইব্রেরি থেকে বেরিয়ে গেলেন। স্কুল চত্বর ছেড়ে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে হাঁটা দিলেন বিধুবাবু। তার চোখে তখনও দেখা যাচ্ছে অজানা এক উত্তেজনা আর সন্তুষ্টির মিশ্র অনুভূতি। বিধান ঘোষাল, সকলের কাছে তিনি বিধুবাবু নামে পরিচিত। কিছুদিন আগে তিনি এই গ্রামে বদলি হয়ে এসেছেন এবং এখানকার সরকারি কলেজে সংস্কৃত পড়াচ্ছেন। গ্রামটা এখনও তার কাছে নতুন, চেনা জানা বলতে প্রায় কিছুই নেই। তাই গ্রামের প্রান্তে একটি বাড়ি ভাড়া করে তিনি সেখানেই থাকেন। সংসারের যাবতীয় দায়িত্ব তিনি তুলে দিয়েছেন তার একমাত্র দেখাশোনার লোক হরিপদর উপরে। ঘরদোর সামলানো, রান্নাবান্না, ছোটোখাটো প্রয়োজন সব ক্ষেত্রেই বিধুবাবু সম্পূর্ণভাবে হরিপদর উপর নির্ভরশীল। আজ সেই অজানা দেবী মূর্তিটা নিয়ে বাড়ি ফিরে তিনি উচ্চস্বরে ডাকলেন, ওরে হরিপদ, চান করার জল দে তাড়াতাড়ি, আজ ঘরে ঠাকুর পাতবো। হরিপদ তখন রান্নায় ব্যস্ত ছিল। বিধুবাবুর ডাক শুনে সে তড়িঘড়ি কলঘরের সামনে 2 বালতি স্নানের জল ভরে রেখে এলো। বিধুবাবু ব্যাগপত্র নামিয়ে দ্রুত স্নান সেরে ঘরে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে সেই ভারী বইটি বের করে কাঠের দেবী মূর্তিটা হাতে নিলেন। তার ঘরের টেবিলের উপরে আগে থেকে একটা ছোট্ট সিংহাসন রাখা ছিল, যদিও সেখানে এখনো কোনো ঠাকুর উপস্থাপন হয়নি। সেই সিংহাসনে তিনি অচেনা দেবী মূর্তিটাকে যত্ন করে বসালেন। বাগান থেকে তোলা তাজা ফুল দিয়ে সাজিয়ে চন্দন মাখিয়ে তিনি নিজের মতো করে দেবীর পুজো করলেন। শেষে হাত জোর করে ভক্তি ভরে বললেন, হে মা লোচন চণ্ডী,
তুমি আজ থেকে আমার ঘরে বিরাজ করো মা। তিনি মাথা নিচু করে চোখ বন্ধ করে প্রণাম করলেন। ঠিক সেই মুহূর্তে মূর্তির চোখের জায়গায় থাকা অন্ধকার গর্ত দুটোতে ক্ষণিকের জন্য লালচে ঝলকানি দেখা দিয়েই মিলিয়ে গেল, কিন্তু বিধুবাবুর চোখে সে দৃশ্য ধরা পড়ল না। এমন সময় হরিপদ এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, বাবু, খাবার বেড়ে দিয়েছি, খেতে আসেন। বিধুবাবু দেবী মূর্তির সামনে থেকে মাথা তুলে আর একবার হাত জোড় করলেন। তারপর ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন খাওয়ার জন্য। খাওয়া দাওয়া সেরে তিনি আবার নিজের ঘরে ফিরে এসেই থমকে দাঁড়িয়ে পড়লেন। টেবিলের উপর রাখা সিংহাসনের সামনে অপূর্ণ করা ফুলগুলো একেবারে শুকিয়ে গেছে, অথচ একটু আগেই তিনি বাগান থেকে টাটকা ফুল পেরে এনে দেবীর চরণে দিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে ফুল শুকিয়ে যাওয়ার তো কোনো কারণ খুঁজে পেলেন না তিনি। তবে এখন তার এত ভাবার সময় নেই, কারণ আজ তিনি ঠিক করেছিলেন বাড়ির পেছনের দিকে বাগানটা পরিষ্কার করবেন। তাই বিষয়টা নিয়ে আর না ভেবে ঘর থেকে বেরিয়ে তিনি বাগানের দিকে এগিয়ে গেলেন। বহুদিন ধরে বাগানটা অপরিষ্কার হয়ে পড়ে আছে। শীতের সময় ঝরা শুকনো পাতায় এবং ধুলোবালিতে বাগানের অবস্থা একেবারে শোচনীয়। তাই আজ দুপুরের পর বাগান পরিষ্কারের কাজটাই তিনি সেরে ফেলবেন বলে মনস্থির করেছেন। হরিপদ ঝাঁটা হাতে তার সঙ্গে এলো। বিধুবাবু সবে এক পা বাড়িয়েছেন, এমন সময় হঠাৎ হরিপদের গলা কেঁপে উঠল। ও বাবু, এটা কি? বিধুবাবু থেমে পিছনের দিকে তাকালেন। বাগানের এক পাশে হরিপদ মাটির দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে আতঙ্ক দেখা যাচ্ছে। বিধুবাবু সেই দিকে এগিয়ে গিয়ে যা দেখলেন তাতে তিনিও কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন। ধুলোবালির উপরে একজোড়া পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এ কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়, অস্বাভাবিক বড় আর লম্বা। আঙুলগুলোর গঠনও অদ্ভুত রকমের। হে ঠাকুর, রক্ষা করো। এ কি বাবু, কে এসেছে আমাদের ঘরে? এই তো মানুষের পায়ের ছাপ লয়, এ কোন অপদেবতা? চুপ কর, তোর মাথাটা গেছে নাকি? এত বাজে বকছিস কেন? কোনো অপদেবতা নয়, হয়তো আমাদেরই চোখের ভুল। নে, তাড়াতাড়ি পরিষ্কার কর। হরিপদ বিধুবাবুর মুখে ধমক খেয়ে চুপ করে গেল। ভয়ে ভয়ে ঝাঁটা চালিয়ে পায়ের ছাপগুলো মুছে ফেলল, কিন্তু সেই ছাপ মিলিয়ে গেল। বিধুবাবুর কপালে চিন্তার ভাঁজটা কিছুতেই মিলিয়ে গেল না। অনেকটা জোর করে তিনি বাগান পরিষ্কারের কাজে মন দিলেন। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে শীতটাও প্রচণ্ড বেড়ে উঠেছে। ঘরের ভেতরে হ্যারিকেনের হলদে আলো কাঁপতে কাঁপতে জ্বলছে। বিধুবাবুর খাঁটির উপর বসে ছাত্রছাত্রীদের খাতা দেখছিল। হঠাৎই একটা খুট শব্দে তার মনোযোগ ভেঙে গেল। মাথা তুলে তিনি দেখলেন দরজার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে। ঘরের আলো সেখানে ঠিকমতো পৌঁছে না, তাই অবয়বটা দেখা গেলেও মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবু বিধুবাবুর ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। এ বাড়িতে তিনি আর হরিপদ ছাড়া আর কেউই থাকে না। তাই স্বাভাবিক ভঙ্গিতেই তিনি বললেন, হরিপদ, এই এক কাপ চা এনে দে তো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবয়বটি কোনো উত্তর দিল না, নিঃশব্দে সরে গেল। বিধুবাবু আবারও খাতা থেকে মন দিলেন। কিছুক্ষণ পর তার মনে হলো কেউ নিঃশব্দে ঘরে প্রবেশ করল। তিনি ভাবলেন হরিপদ নিশ্চয়ই চা নিয়ে এসেছে, তাই দৃষ্টি তুলে সেদিকে তাকানোর প্রয়োজন অনুভব করল না তিনি। খাটের একপাশে চায়ের কাপ রাখা হলো। বিধুবাবু স্বভাব মতোই কাপ তুলে চুমুক দিলেন। চায়ের স্বাদটা আজ অদ্ভুত রকম লাগছে। একটু অবাক হয়ে মুখ তুলে তিনি বলতে গেলেন, হরিপদ, আজ চাটা। কথা শেষ হলো না তার। ঘরের ভেতরে তিনি আর কাউকে দেখতে পেলেন না। এক মুহূর্ত স্থির হয়ে বসে রইলেন তিনি। মনে মনে ভাবলেন, তাহলে কি হরিপদ এত দ্রুত চা দিয়ে চলে গেল? না 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 না, এত নিঃশব্দে আর তাড়াতাড়ি কাজ করাটা তো হরিপদর পক্ষে সম্ভব নয়। মনের মধ্যে অস্বস্তি নিয়ে খাট থেকে নেমে তিনি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। তখনই তার কানে এলো একটা পায়ের শব্দ। উঠোনের দিক থেকে কেউ যেন এগিয়ে আসছে। সেদিকে তাকিয়ে দেখলেন হরিপদ আসছে। বিধুবাবুকে সামনে দেখে হরিপদ জিভ কেটে বলল,
মাফ করবেন বাবু, আজ ওই পাশের পাড়ায় কীর্তন হচ্ছিল, সেইটা শুনতে কি দেরি হয়ে গেল। আমি এখনই আপনার চা বানিয়ে দিচ্ছি। তুই তো কোনো বাড়ি ছিলিস না? না তো বাবু, আপনাকে তো বলেই বেরিয়েছিলাম আমি। সত্যি তো, হরিপদ বেরোনোর আগে বিধুবাবুকে জানিয়েই বেরিয়েছিল, কিন্তু সেই কথাটা বিধুবাবুর মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তাহলে তাকে চা দিয়ে গেল কে? বিধুবাবুর মনের ভিতরে একটা অস্বস্তিকর ঝড় উঠল। সকালে তাজা ফুল শুকিয়ে যাওয়া, বাগানে অস্বাভাবিক বড় পায়ের ছাপ, আর এখন এই চা দিয়ে যাওয়ার ঘটনা, এগুলো কি আদৌ কোনো সাধারণ কাকতালীয় ঘটনা? বিধুবাবু হরিপদকে কিছু বলল না। নিজের ঘরে ফিরে এসে তার খাটের উপর বসে মাথায় হাত দিয়ে ভাবার চেষ্টা করল। আজ হঠাৎ এইসব কি হচ্ছে তার সঙ্গে? এতদিন তো এমন কিছুই ঘটেনি, তাহলে হঠাৎ এই বদল এলো কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে তার দৃষ্টি চলে গেল টেবিলের উপরে রাখা সিংহাসনে বসে থাকা সেই অচেনা দেবী মূর্তিটার দিকে। তবুও তার মনে একবারের জন্য এই ভাবনাটা এলো না যে কোনো দেবী মূর্তি এমন কিছুর কারণ হতে পারে। ভক্তমন সহজে সে আশঙ্কা মেনে নিতে চায় না, তাই বুকের ভেতরে জমে ওঠা অস্বস্তিটাকে তিনি জোর করেই ঝেড়ে ফেলে বিধুবাবু আবার ছাত্রছাত্রীদের খাতায় দেখার জন্য কলম চালাতে শুরু করলেন। আজ শনিবার, এই দিনে স্কুলে ছুটি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বিধুবাবুর কিছু অতিরিক্ত কাজ পড়ে গিয়েছিল, তাই সহকর্মীরা সবাই চলে গেলেও তার বেরোতে একটু দেরি হয়ে গেল। কাজ শেষ করে তিনি একা একাই স্কুলের লম্বা বারান্দা ধরে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই তার কানে এলো এক অস্বস্তিকর শব্দ। কেউ যেন চক দিয়ে ব্ল্যাকবোর্ডে ঘষে ঘষে কিছু একটা লিখছে। শব্দটা শুনে বিধুবাবুর বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে এলো। এই সময় স্কুলে তো আর কারোর থাকার কথা নয়। বিধুবাবু আর দারোয়ান ছাড়া যে সবাই চলে গেছে, তাহলে এখন ব্ল্যাকবোর্ডে কে লিখছে? অজান্তেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। যে ঘর থেকে শব্দটা আসছে সেই দিকেই ধীরে ধীরে পা বাড়ালেন তিনি। দরজার কাছে পৌঁছে ভিতরে তাকাতেই তার গলা শুকিয়ে গেল। ঘরের মাঝখানে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নারী মূর্তি। তার উচ্চতা প্রায় ঘরের সিলিং পর্যন্ত ছুঁয়েছে। হাত পা লিকলিকে এবং অস্বাভাবিক রকমের লম্বা, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো। মূর্তিটা পিছন ফিরে ব্ল্যাকবোর্ডে কি যেন আঁকিবুকি কাটছে, আর সঙ্গে সঙ্গেই উঠছে সেই বিকট একটা শব্দ। বিধুবাবুর মুখ দিয়ে বিকট আর্তনাদ বেরিয়ে এলো। তার এই চিৎকার শুনে মূর্তিটা ধীরে ধীরে ফিরে তাকালো। তার মুখটা দেখে বিধুবাবুর শরীর অবশ হয়ে গেল। লম্বা লকলকে জিভ বের করে সে বীভৎস শব্দে হেসে উঠল। তারপর কর্কশ ও ভয়াল কণ্ঠে বলল, এতক্ষণ হয়ে গেল বাড়ি ফিরছিস না বলেই তো তোকে দেখতে এলাম। চল বাড়ি চল। এই কথাটুকু শোনার সঙ্গে সঙ্গে বিধুবাবুর চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তীব্র চিৎকার করে তিনি সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। জ্ঞান হারানোর পর ঠিক কতক্ষণ কেটে গেছে বিধুবাবু নিজেও জানতেন না। হঠাৎ তিনি ধর্মর করে উঠে দাঁড়ালেন, আর সাথে সাথেই তিনি বুঝতে পারলেন তিনি আর পরিচিত কোনো জায়গাতে নেই। চারদিক জুড়ে রয়েছে ধোঁয়াটে অন্ধকার। মাটির নিচ থেকে যেন কুয়াশা ধীরে ধীরে উপরে উঠে আসছে। সাদা ধোঁয়া ধীরে ধীরে চারপাশে ঢেকে ফেলেছে। বিধুবাবুর পায়ের নিচে শক্ত জমি নেই। বারবার তার মনে হচ্ছে তিনি কোনো নরম স্যাঁতস্যাঁতে মেঝের উপর দাঁড়িয়ে আছেন। দূরে কোথাও থেকে যেন একটু টুপটুপ করে জল পড়ার শব্দ ভেসে আসছে। ভয়ে দিশেহারা হয়ে তিনি ছুটে পালাতে চাইলেন, কিন্তু চারিদিকে কেবলই দেওয়াল, কোথাও কোনো দরজা নেই, পালানোর কোনো পথ নেই। বিধুবাবু চিৎকার করতে চাইলেন, অথচ তার গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বেরোলো না। ঠিক তখনই তার চোখে পড়ল একটা কালো ছায়া তার সম্মুখে ধীরে ধীরে বড় হচ্ছে। সেই সঙ্গে চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। এক সময় সেই কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো একজন লম্বা নারী মূর্তি। তার পা দুটো মাটির সঙ্গে লেগে নেই, শূন্যে ভাসছে। এলোমেলো চুলগুলো বাতাসে দুলছে। বীভৎসভাবে সে হাসছে। তার মুখ থেকে বেরিয়ে এসেছে একটা লকলকে জিভ। তার চোখের জায়গা থাকা দুটো কালো গর্ত
লাল আভায় জ্বলে উঠেছে। কর্কশ কণ্ঠে সে বলল, ভয় পাস কেন? তুই তো আমায় নিজেই নিজের ঘরে এনেছিস। এখন থেকে আমি তোর সঙ্গেই থাকবো। আমার ক্ষতি না করলে আমি কখনোই তোর ক্ষতি করব না। কিন্তু ভুলেও আমাকে রাগিয়ে দিস না বাছা, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। তার বিকট হাসির সঙ্গে সঙ্গে চারপাশের কুয়াশা হঠাৎ ভয়ঙ্কর গতিতে ঘুরতে শুরু করলো। মাটির নিচ থেকে যেন অসংখ্য হাত বেরিয়ে এসে বিধুবাবুর পা জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যেই তাকে টেনে নেওয়ার চেষ্টা করলো মাটির ভেতরে। নারী মূর্তিটির হাসিতে চারপাশটা কেঁপে উঠছে। ধীরে ধীরে বিধুবাবু ছটফট করতে করতে মাটির ভেতরে তলিয়ে যাচ্ছে। এমন সময় তার গলা ফেটে বেরিয়ে এলো একটা তীব্র আর্তনাদ। বাবু, ও বাবু, আপনি ঠিক আছেন? হরিপদর কণ্ঠে চমকে উঠলেন বিধুবাবু। দেখলেন তিনি নিজের ঘরেই শুয়ে আছেন। মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে তার। কিন্তু সত্যি কি সবটা স্বপ্ন? এই প্রশ্নের উত্তর তিনি প্রায় সঙ্গে সঙ্গেই পেলেন। আপনাকে স্কুল থেকে কয়েকজন লোক একটু আগে এখানে রেখে গেল বাবু। সেই তখন থেকেই আপনি অজ্ঞান হয়ে পড়িয়ে আছেন। দারোয়ান বলছিল আপনি নাকি কোনো এক ঘরের বাইরে চিৎকার করে হঠাৎ জ্ঞান হারিয়েছিলেন। ওখান থেকেই আপনাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আপনি সেখানে কি দেখে এমন চিৎকার করতেছিলেন বাবু? বিধুবাবুর মুখ শুকিয়ে গেল। তিনি বুঝলেন, স্বপ্নে দেখা ঘটনাগুলো যতই ভয়ঙ্কর হোক, স্কুলে দেখা সেই বীভৎস দৃশ্যটা কোনোভাবে স্বপ্ন নয়। তাহলে এসব কি? কেন তার সঙ্গে ঘটছে এমন? সেই ভয়ালো নারী মূর্তিটাই বা কে? ঠিক তখনই তার চোখ পড়ল টেবিলের উপরে রাখা সেই কাঠের দেবী মূর্তিটির দিকে। মনে মনে তিনি ভাবলেন, এই মূর্তিটা ঘরে আনার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। তবে কি সমস্যাটা এই মূর্তিটাতে রয়েছে? কেই লেবি লোচনচণ্ডী? এই নাম তার কাছে একেবারেই অচেনা। এরকম না জেনে শুনে কোনো অচেনা দেবী মূর্তিকে নিয়ে এসে বাড়িতে স্থাপন করা কি উচিত হয়েছিল তার? হঠাৎ তার মনে পড়ল মূর্তিটির পিছনে রাখা সেই ছোট্ট বইটার কথা। সেখান থেকে প্রথমে এই দেবীর নাম জেনেছিলেন তিনি। মূর্তি আনার পর আর একবারও বইটা খোলা হয়নি। অস্থির হয়ে তিনি হরিপদকে বললেন, এই এই আমার স্কুলের ব্যাগটা এনে যেত। হরিপদ ব্যাগ এগিয়ে দিয়ে বলল, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি গে, আপনি একটু বিশ্রাম নিন। হরিপদ চলে গেল। বিধুবাবু ব্যাগ খুলে বের করলেন সেই বইটি, ভারী মলাটের বইটি। সেটি খুলে ভেতর থেকে তিনি তুলে নিলেন ছোট্ট বইখানা। চশমা চোখে দিয়ে প্রথম পাতা উল্টে তিনি পড়তে শুরু করলেন। সেখানে কালো কালিতে লেখা রয়েছে, বহু যুগ আগে শালঘাটা অঞ্চলের কাছেই ছিল এক ঘন জঙ্গল ঘেরা জনপদ। সেই গ্রামেই বাস করত এক নারী। তার নাম ছিল দেবী। কিন্তু সেই নাম ছাড়া তার মধ্যে দেবীত্বের কোনো ছাপ ছিল না। তবুও সে চাইতো লোকে যেন তাকে মেনে চলে, তার সামনে মাথা নিচু করে থাকে, তাকে যেন পুজো করে। লোকমুখে শোনা যেত সে কালো জাদুবিদ্যায় অসামান্য পারদর্শী ছিলেন। তার দৃষ্টি ছিল অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ। দেখলে মনে হতো তার চোখের মধ্যেই লুকিয়ে আছে কোনো এক অশুভ শক্তি। গ্রামের মানুষের বিশ্বাস ছিল দেবী যার দিকে একবার স্থির চোখে তাকায় তার জীবনে অচিরেই নেমে আসে আশত দুর্ভোগ। তার শারীরিক গড়নেও ছিল ভীতিকর এক বৈশিষ্ট্য। তার হাত ছিল অস্বাভাবিক রকম লম্বা, প্রায় মাটি ছুঁয়ে যেত তার হাতের আঙুল। তার উপস্থিতিতেই অস্বস্তি বোধ করত গ্রামবাসীরা। ধীরে ধীরে সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করে, দূরত্ব বজায় রাখতে শুরু করলো। পূজিত হওয়া তো দূর, এভাবেই একসময় সম্পূর্ণ এক ঘরে হয়ে পড়ল দেবী। শেষমেশ সে গ্রাম ছেড়ে চলে যায় গভীর জঙ্গলের ভিতরে। নদীর ধারে একটা পরিত্যক্ত শ্মশান ঘাটে গিয়ে আশ্রয় নিল সে। সেখান থেকে শুরু হয় তার প্রকৃত তন্ত্র সাধনার জীবন। পুরনো নাম ত্যাগ করে সে নতুন নাম রাখল লোচনচণ্ডী। দিনের পর দিন, রাতের পর রাত সে ডুবে থাকত ভয়ঙ্কর কালো সাধনায়। উদ্দেশ্য একটাই, নিজের শক্তিশালী দেবী রূপ প্রতিষ্ঠা করা। ধীরে ধীরে বহু সাধনা করে সে শক্তি সঞ্চয় করতে থাকে। ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। তার কাছে জুটে যায় বহু চেলা,
লোভ, হিংসা আর প্রতিহিংসার টানে মানুষ তার কাছে এসে কালো জাদুবিদ্যা শিখতে শুরু করে। এইসব দেখে শালঘাটা ও আশেপাশের গ্রামের লোকেরা বুঝতে পারে এভাবে লোচনচণ্ডীকে বাড়তে দিলে একদিন সে সকলের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। তখন তারা স্মরণ হয় বিষ্ণুচরণ নামের এক শক্তিশালী তান্ত্রিকের কাছে। সমস্ত ঘটনা শুনে বিষ্ণুচরণ এক বিশেষ সাধনার আয়োজন করলেন। প্রথমে তিনি ছোট একটি অদ্ভুত কাঠের মূর্তি নির্মাণ করলেন। সেটি কোনো সাধারণ কাঠের মূর্তি ছিল না। বিশেষ মন্ত্রপুত কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল সেই মূর্তি, আর তার গড়ন করা হয় লোচনচণ্ডীর আদলে। এক অমাবস্যার গভীর রাতে নির্দিষ্ট তন্ত্র সাধনা সম্পূর্ণ করে সেই তান্ত্রিক মূর্তিটির চোখের স্থানে গরম শিক ঢুকিয়ে দেয়। ঠিক সেই সময় বহু দূরে শ্মশান ঘাটে বসে থাকা লোচনচণ্ডী আর্ত চিৎকার করে ওঠে। তার দুই চোখ দিয়ে রক্ত ছুটে পড়ে। কথিত আছে সেই রক্ত মাটিতে পড়া মাত্রই মাটি ফেটে গিয়েছিল। দৃষ্টি ছিল লোচনচণ্ডীর প্রধান শক্তি। সেই দৃষ্টি হারিয়ে বেঁচে থাকার আর কোনো অর্থ খুঁজে পায় না সে। সেই রাতেই লোচনচণ্ডী মৃত্যুবরণ করে, আর সঙ্গে সঙ্গে বিষ্ণুচরণ তার আত্মাকে বন্দি করে ফেলেন সেই কাঠের মূর্তির মধ্যে। তান্ত্রিকের উদ্দেশ্য ছিল লোচনচণ্ডীর মৃতদেহের সঙ্গে এই মূর্তিটিকেও জ্বালিয়ে দেওয়া, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। পরদিন ভোরে তিনি শ্মশান ঘাটে গিয়ে লোচনচণ্ডীর মৃতদেহের সামনে দাঁড়ান। সেখানে তার এক চেলাকে ধরে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন লোচনচণ্ডী নিজেকে দেবী রূপে পূজিত করাতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই সে নিজের শেষ সাধনার মগ্ন ছিল, কিন্তু সাধনা সম্পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু ঘটে। ফলে সে সম্পূর্ণ দেবীত্ব লাভ করতে পারেনি। তার পরিবর্তে সে রূপান্তরিত হয়েছিল এক অপদেবীতে। অর্থাৎ অজান্তেই বিষ্ণুচরণ এক অপদেবীকে বন্দি করে ফেলেছিল সেই কাঠের মূর্তিতে। নিয়ম অনুযায়ী দেবী হোক বা অপদেবী, কাউকে সহজে ধ্বংস করা যায় না, আর ধ্বংস করতে গেলে বিপর্যয় নেমে আসার সম্ভাবনাও থাকে। তাই তান্ত্রিক শেষমেশে সিদ্ধান্ত নেন এই মূর্তিকে গোপন করাই একমাত্র উপায়। তিনি সে কাঠের মূর্তিকে ভারী কাঠের বাক্সের মতো একটা গ্রন্থের ভিতরে লুকিয়ে রাখেন। মানুষের নিরাপত্তার স্বার্থেই তিনি মূর্তিটিকে দেবী লোচনচণ্ডী মূর্তি বলে চিহ্নিত করেন এবং সতর্কবাণী হিসাবে বলেন, দৃষ্টি মাত্রেং বধ, অর্থাৎ একবার দৃষ্টি পড়লেই নির্ঘাত মৃত্যু। এ দেবী কখনোই পূজিত নয়। লোচনচণ্ডী এক নিষিদ্ধ অশুভ সত্তা। ভুল করে যদি কেউ তাকে ঘরে এনে পুজো করে তবে তার অনিষ্ট অবধারিত। বইয়ের একেবারে শেষ অংশে এসে আরও স্পষ্ট করে বলা ছিল, এই মূর্তি যদি কেউ ভুলবশত হাতে পায় তবে যেখান থেকে পাওয়া গেছে সেখানে রেখে দেওয়াটা একমাত্র নিরাপদ উপায়। যদি কেউ এই মূর্তিকে নিজের সঙ্গে নিয়ে যায় তবে তার ভিতরে বন্দি অশুভ সত্তাটিও তাকে কোনো দিনও ছাড়বে না। আজীবন সে তার সঙ্গেই থেকে যায়, আর সেই উপস্থিতি বাধা পেলে সে নির্মম মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই কথাগুলো পড়ে বিধুবাবুর হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাথা ঝিমঝিম করে উঠল তার। হঠাৎ তার মাথায় এলো, এই মূর্তিটাকে যদি ভেঙে ফেলা যায় তবে কি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে? আর এক মুহূর্ত দেরি না করে তিনি উঠে দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে মূর্তিটাকে তিনি হাতে তুলে নিলেন এবং সমস্ত শক্তি দিয়ে মাটিতে আছাড় মারলেন। কাঠের মূর্তিটা মুহূর্তেই টুকরো টুকরো হয়ে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। বিধুবাবু হাঁপাতে লাগলেন। বুক ধরফর করছে তার। দেরি না করে ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিয়ে জানলা খুলে একে একে বাগানের দিকে ছুঁড়ে ফেললেন। তারপর দ্রুত বাইরে গিয়ে মুখ হাত পা ধুয়ে নিলেন। মনে হলো তার জন্য একটু হালকা লাগছে, কিন্তু ঘরে ফিরে এসে যা দেখলেন তাতে তার শরীরের সমস্ত রক্ত মুহূর্তে শুকিয়ে গেল। ঘরের টেবিলের উপর রাখা সিংহাসনে সেই কাঠের মূর্তিটা আবার আগের মতোই বসে আছে, একেবারে অক্ষত অবস্থায়। বিধুবাবু হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন। এটা কিভাবে সম্ভব? বিধুবাবু এবার সত্যি ভয় পেয়ে গেলেন। সেই ভয় ধীরে ধীরে তার মনকে উন্মাদনায় গ্রাস করতে লাগলো। তিনি নিজের মনেই বললেন, আচ্ছা, মূর্তিটা কি জলে ফেলে দিয়ে সব মিটে যাবে? এই ভেবেই তিনি এক মুহূর্ত দেরি না করে কাঠের মূর্তিটা নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বাড়ির কাছের পুকুরের জলে সেটা ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু বাড়ি ফিরে ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে গেলেন। টেবিলের উপরে রাখা সিংহাসনটা ফাঁকা থাকার কথা, অথচ সেখানে আগের থেকেই সেই কাঠের মূর্তিটা বসে আছে, এক চুল নড়েনি। এবার তিনি মনে মনে বললেন,
কাঠ যখন তখন তো কেটে ফেললে সব শেষ হয়ে যাবার কথা। তিনি মূর্তিটা তুলে নিয়ে বাগানে বেরিয়ে গেলেন। দাঁতে দাঁত চেপে একটা দাঁ তুলে নিয়ে মূর্তিটার ওপর এক কোপ মারতেই ঘটল আরেকটা ভয়ঙ্কর ঘটনা। মূর্তিতে কোনো আঁচড় পড়ল না, অথচ তার নিজের হাত থেকেই ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। দা হাত থেকে পড়ে গেল। যন্ত্রণায় নয়, আতঙ্কে তিনি হাঁপাতে লাগলেন। কোনো মতে নিজেকে সামলে নিতে নিতে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত নেমে গেল। সেদিন তিনি কিছুই খেলেন না, চুপচাপ নিজের ঘরে বসে রইলেন। চোখে ঘুম নেই। এর মধ্যে বার দুয়ে তিনি মূর্তিটিকে উঠোনে ফেলে দিয়ে এসেছেন, কিন্তু প্রতিবারই ঘরে ফিরে দেখেছেন মূর্তিটা নিজের সিংহাসনে আগের মতো বসে আছে। এখন তার মনে হচ্ছিল যেন এই মূর্তি কোনোভাবেই নিজের সিংহাসন ছাড়তে চায় না। কোনোভাবেই মূর্তিটার হাত থেকে পিছু ছাড়াতেই পারছে না বিধুবাবু। কোনো উপায়ে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়, সারাক্ষণ সেটাই ভাবতে লাগলো। সেই রাতেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, উনুনের আগুনে কাঠের মূর্তিটাকে পুড়িয়ে ছাই করে তবেই তিনি শান্ত হবেন। এই সিদ্ধান্তের কথা গল্পের শুরুতেই বলা হয়েছে। আগুনে পুড়ে মূর্তিটা ছাই হয়ে যেতে দেখে তার মনে হয়েছিল দুদিন জমে থাকা আতঙ্ক বুঝি এবার শেষ হয়েছে। এক মুহূর্তের জন্য তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কিন্তু সেই স্বস্তি ছিল স্বল্পস্থায়ী। রাতের অন্ধকারে নিজের ঘরে ফিরে নিভে যাওয়া হ্যারিকেন জ্বালাতেই তিনি বুঝলেন কিছুই শেষ হয়নি। সেই সিংহাসনটা শূন্য থাকার কথা, সেখানে আগের মতোই বসে আছে সেই কাঠের মূর্তিটা। ঠিক সেই মুহূর্তে দরজাটা আপনা আপনি দরাম করে বন্ধ হয়ে গেল। হলদে আলোয় দেওয়ালের গায়ে মাকড়সার মতো সেটে থাকতে দেখা গেল এক ভয়ঙ্কর নারী মূর্তির অবয়ব। এরপর ঠিক কী ঘটেছিল তার জানা যায়নি। শুধু রাতের নিস্তব্ধতা চিরে ভেসে এসেছিল বিধুবাবুর একটানা বীভৎস আর্তচিৎকার। সেই চিৎকার শুনে ছুটে আসে হরিপদ। এক ধাক্কায় দরজা খুলে দেখে বিধুবাবু মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তার শরীর মৃগী রোগীর মতো কাঁপছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। এরপর আর বেশি দিন বাঁচেননি বিধুবাবু, কিন্তু সেই শেষ কটা দিন যেন কয়েক যুগের মতো দীর্ঘ আর বিকৃত হয়ে নেমে এসেছিল তার জীবনে। ধীরে ধীরে বিধুবাবুর শরীরেও পরিবর্তন আসতে থাকে। তিনি খাওয়া বন্ধ করে দেয়, বাইরে বেরোনোও বন্ধ করে দেয়। দু এক চামচ জল মুখে দিলেও সঙ্গে সঙ্গে বমি হয়ে বেরিয়ে আসে তা। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, গলা বসে গিয়ে চোয়ালের হাড় স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হতো যেন তার শরীরের ভেতর থেকে কেউ যেন ধীরে ধীরে তার প্রাণ শুষে নিচ্ছে। রাতে তার ঘুম হতো না। বিছানার এক কোণে বসে তিনি সারা রাত সেই কাঠের মূর্তিটাকে আঁকড়ে ধরে থাকতেন। বুকের কাছে চেপে ধরে কখনো তার কানে মুখ এনে ফিসফিস করে কথা বলতেন, কখনো আবার হঠাৎ চমকে উঠে মূর্তিটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠতেন, যাস না, যাস না, আমাকে ছেড়ে যাস না, আমাকে তো সঙ্গে নিয়ে চল, আমাকে তো সঙ্গে নিয়ে চল, হ্যাঁ, যাস না, আমাকে ছেড়ে যাস না, আমাকে তো সঙ্গে নিয়ে চল। পরের দিন ডাক্তার এলেন। বিধুবাবুর সারা শরীরে অদ্ভুত দাগ দেখতে পেলেন তিনি। হাতের কবজিতে, ঘাড়ের কাছে, পিঠের উপরে কালচে নীল নীল ছোপ। ডাক্তার এসবের কিছুই বুঝলেন না, কিন্তু হরিপদ শপথ করে বলতে পারে ওই দাগগুলো মানুষের হাতের নয়। আঙুলের ছাপগুলো ছিল লম্বা, অস্বাভাবিক রকমের সরু। আর সেই রাতেই হরিপদ সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা শুনেছিল। বিধুবাবুর ঘর থেকে কিছু কথাবার্তার শব্দ শুনে সাহস করে দরজার কাছে কান পাততেই হরিপদ শুনতে পেল ঘরের ভেতরে দুজন কথা বলছে। একজন বিধুবাবু, কিন্তু অন্য কণ্ঠটা কোনো নারীর। কোনো নারী কিভাবে বিধুবাবুর ঘরে প্রবেশ করতে পারেন? হরিপদ ঠিক করল পরদিন তিনি কোনো এক ভালো ওঝা ডেকে আনবেন। নিশ্চয়ই বিধুবাবুর ওপর কোনো অপদেবী নজর পড়েছে। কিন্তু পরের দিন সকাল থেকে বিধুবাবু আর দরজা খুললেন না। তার ঘরের দরজা ভাঙা হলো। ভেতরে ঢুকে দেখা গেল বিধুবাবুর প্রাণহীন দেহটা মেঝেতে পড়ে আছে। তার শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে গেছে, চোখ দুটো কেউ উপড়ে ফেলেছে, ঘর ভর্তি রক্ত, মুখটা আধ খোলা, আর তিনি বুকের উপর শক্ত করে চেপে ধরে রেখেছে সেই কাঠের মূর্তিটা। একটা আশ্চর্যের বিষয়, মৃত্যুর পর বিধুবাবুর ঘর থেকে সেই কাঠের মূর্তিটিও নিঃশব্দে পরে উধাও হয়ে যায়। তবে এই বিষয়টি নিয়েও কেউ বিশেষ মাথা ঘামায়নি।
সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঘটনাটা মানুষের স্মৃতি থেকে ঝাপসা হয়ে যায়, কিন্তু যারা জানে তারা জানে কিছু অশুভ সত্তা কখনো ধ্বংস হয় না, শুধু অপেক্ষা করে। হয়তো সেই কাঠের মূর্তিটা আজও সঠিক কোনো শিকারের অপেক্ষায় আছে। সময় এলে সে আবারও নিজেকে প্রকাশ করবে, আবারও একটা প্রাণ শুষে নেওয়ার জন্য। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বিধু মাস্টারের বিপদ। গল্প পাঠিয়ে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। আজকে গল্পের আবহতে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে ছিল চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই শুনতে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন।